ঠিক আছে, এখন দেখো, এখন আমি একটা কি আঁকলাম। এখানে দেখো, এখানে যেটা আঁকলাম এটা কি আসলে কি বোঝাচ্ছে? আমি যদি বলি, আমি ওই যে বললাম আমি গাছের গুড়ি যেটা আঁকলাম, যে একটু আগে তোমাদেরকে দেখালাম, যে গাছের গুড়ি, এই যে এটা, কোন একটা গাছ কেটে এরকম প্রচ্ছদ করে আছে, তাহলে এই গাছটা কাটলাম, এই গাছটা প্রচ্ছদ করলাম, এদিক থেকে ধরো কেটে ফেললাম, কেটে ফেলার পরে এই যে এরকম দেখতে পাওয়া যায়। তোমরা কি এই স্ট্রাকচারটা বুঝছো? এই আমার সাথে কথা বলো, ওর বইয়ের পড়া পরে আগে এগুলো বুঝো, এই স্ট্রাকচারটা বুঝছো? স্যার আরেকবার। আমি বলছি ধরো গাছের গুড়িটা এইভাবে আছে, গোল করা আছে, দিলাম এটা কেটে, কেটে দিয়ে উপর থেকে আমি এদিকে তাকালাম, উপর থেকে তাকালাম, দেখতে এইরকম দেখা যাচ্ছে, এইটুকু বুঝছো? এই যে এই একটা শশা কাটা, জি স্যার। একটা শশা কাটলে শশা দেখো তো আমাদের গুটির মতো এরকম থাকবে না, উপরে বসাই দিলে, তো তার মধ্যে একটাই আমি দেখলাম। আর এখন বুঝছো? জি স্যার। তাহলে এইবার তার মধ্যে আমি কি করলাম, ওই যে ধরো এইরকম একটা শসা কাটলাম, এই শসার এই একটা অংশ, সেই অংশটার মিডল পয়েন্ট আমি এখানে কেটে, মানে কাটছি কিভাবে, এইভাবে এইভাবে কাটছি, এইভাবে এইভাবে কেটে ফেলছি। ব্যাপারটা এরকম, একটা গাছের গুড়ি আছে ধরো এই টাইপের বিশাল বড়, আর কি করলাম, তার ঠিক এই মিডল পয়েন্ট থেকে আমি একেবারে কেটে ফেললাম, যেইভাবে আমরা বাঁশ, একটা বড় বাঁশকে যেইভাবে আমরা খালায় ফেলি, আমাদের এই কি বলে, খালায় ফেলা না, বাঁশ খালায় ফেলা। তাইলে আমি যদি এইভাবে বাঁশ খালায় ফেলি, দেখা যাবে যে কি হবে, এই যে দুই ভাগ করা, বা সুপারি গাছের দেখো না, সুপারি গাছটাকে আমরা কি করি, একদম মিডল পয়েন্ট থেকে এইভাবে এখান থেকে ধরে এক পাশ, এক পাশ ছোট্ট এই পাশ একটা, আর এক পাশ ছোট্ট এই পাশ, এইদিকে একটা, এই টাইপের আমরা দুইটা খণ্ড করে ফেলি, মানে একটা শশাকে ঠিক তার মিডল পয়েন্ট থেকে উপর থেকে লম্বা লম্বি ভাবে কেটে ফেলি। তাহলে আমরা এইরকম ধরো শশার এই পয়েন্টটা এইদিকে দেখলাম, এটা দেখতে এরকম দেখা যাচ্ছে, আর নিচে দেখলাম এইভাবে আছে, এইভাবে লম্বা করে আছে। তোমরা যদি এটাও না বুঝো, আমি কিভাবে বুঝাবো বলো? এটা কি বুঝছো? আমি আসলে এখন কোন জিনিসটা দেখাচ্ছি, এটা জি না, স্যার। এটা না বুঝলে আবার সমস্যা হয়ে যাবে, এটা বুঝতেই হবে, কোনো উপায় নেই। তো এখন আমি কি করলাম, ওই যে আমি একদম লম্বা লম্বি করে বাঁশের যেভাবে বাঁশকে যেভাবে চেল্লা করে বলি, দুই খন্ডে দুই দিকে নিয়ে যাই বড় বাঁশের চারা বলি, ওইভাবে করলাম। করার পরে আমি দেখলাম, আমি তো একটু আগে তোমাদের দেখাইছি, যখন ক্যাম্বিয়াম, সরি ক্যাম্বিয়াম না, আমি যখন কর্টেক্স দেখাইছি, কর্টেক্স বলছি এগুলো সব কর্টেক্স, এগুলো সব কর্টেক্স, এগুলো সব কর্টেক্স, আর ঠিক কেন্দ্রের মধ্যে বলছি জাইলেম আর ফ্লেম থাকে। সত্যি সত্যি সেই কেন্দ্রের কথাটাই আমি কিন্তু এইখানে নিলাম, এই যে কেন্দ্রের মধ্যে এগুলো জাইলেম ফ্লেম। তো সেইখানে নিলাম, সেইখানে নেয়ার পরে আমি কি লিখলাম, আমি এইখানে এই যে এইটা, এই যে এইটা আছে, এইটা, এইটা কিন্তু হলো জাইলেম, এইটা কিন্তু সত্যি সত্যি জাইলেম দিলাম, আর এইটা কিন্তু ফ্লোয়েম দিলাম। তাহলে এইটা যদি এই জায়গাটা ধরো গাছের, এই যে এখানে ধরো শিকড়, এখানে শিকড়, এখানে শিকড়, এখানে শিকড়, এখানে শিকড়, তাহলে এই শিকড়, এই শিকড়ের এই অঞ্চল ধরো এই শিকড়, আর এইটা আমি এইভাবে বলি, এইটা শিকড়, ধরো এইগুলো এগুলো এগুলো এই জায়গাগুলো, এই জায়গাগুলো সব হলো কর্টেক্স, 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 কর্টেক্স। আর এইগুলো শেকড়, এখানে শেকড়, এখানে শেকড়, এখানে শেকড়, এখানে শেকড়, আর এখানে কর্টেক্স। তাহলে শেকড় দিয়ে হয়ে 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 সুন্দর মতো কর্টেক্স পার করে পার করে, তারপরে পানিটা, যে পানি থাকে সেই পানিটা আসলে কোন দিকে উঠবে, এই যে জাইলেম দিয়ে এই নিচ থেকে উপর দিকে উঠবে, এই জাইলেম দিয়ে নিচ থেকে উপর দিকে পানি উঠবে, এইভাবে পানি উঠে 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 গাছের একদম বিভিন্ন জায়গায় পৌঁছে যাবে। এটুকু বুঝছো? জি স্যার। তাহলে এখন প্রশ্ন হলো, আমি যে জাইলেম দিলাম দিলাম এবং ফ্লোয়েম দিলাম, কিন্তু মিডল পয়েন্টে একটা জায়গা ছিল, এই যে মিডল পয়েন্টে এই জায়গা, এইটা ধরো জাইলেম, এটা বলছি জাইলেম, আর এটা হলো ফ্লোয়েম, এটা হলো ফ্লোয়েম। তাহলে এইটা জাইলেম যদি হয়, এটা পুরোটা যদি জাইলেম হয়, আর এটা যদি ফ্লোয়েম হয়, তাহলে এই যে মিডল পয়েন্টের যে জায়গাটা, আমি জাইলেম আর ফ্লোয়েমের মধ্যেখানে একটা আমি জায়গা রাখি। তো জাইলেম আর ফ্লোয়েমের মধ্যেখানে যেহেতু আমি যে জায়গাটা রাখলাম, সেই জায়গাটা কি হলো বলতো, এই জায়গাটার নাম আমি দিব, জায়গাটার নাম আমি দিব হলো ক্যাম্বিয়াম। কি নাম দিব এটার নাম, আমরা কি দিব, ক্যাম্বিয়াম। এই জায়গাটার নাম দিব আমরা ক্যাম্বিয়াম। তাহলে তোমরা তো হয়তো বুঝছো
যে স্যার একটু আগে বলছে প্রোক্যাম্বিয়াম একটা ভাজক টিস্যু, প্রো মানে আদি, ক্যাম্বিয়ামেরও বাবা, সহজ কথা। তো সেই ক্যাম্বিয়াম, প্রোক্যাম্বিয়াম থেকে ক্যাম্বিয়াম তৈরি হয়েছে। এই যে ক্যাম্বিয়াম আছে, এই ক্যাম্বিয়াম থেকে আলটিমেটলি কে তৈরি হয়? এই ক্যাম্বিয়াম থেকে আলটিমেটলি ভাজক টিস্যু গুলো তৈরি হয়। আমি সরি সরি, এইখান থেকে এই যে পরিবহন টিস্যু গুলো তৈরি হয়। তাই দেখো, এই যে জাইলেম, এটা জাইলেম, এটা ফ্লোয়েম, আর মধ্যেখানে মধ্যেখানে আছে ক্যাম্বিয়াম, এই লাল যুক্তটা ক্যাম্বিয়াম। তাহলে আমরা বলতে পারি জাইলেম যদি এখানে থাকে, তারপরে মধ্যেখানে এইটুকুতে থাকে ক্যাম্বিয়াম, এবং এইটুকুতে থাকে হলো ফ্লোয়েম। তাহলে এটা যদি ফ্লোয়েম হয়, এটা হবে ক্যাম্বিয়াম, এটা হবে ক্যাম্বিয়াম, এটা হবে জাইলেম। তাহলে ক্যাম্বিয়াম থেকে আসলে জাইলেম তৈরি হয়, ফ্লোয়েম গুলো তৈরি হয়। এটুকু বুঝছো? জি স্যার। এটা ভালো করে মনে রাখবে। তাহলে এইভাবেই ক্যাম্বিয়াম হলো ভাজক টিস্যু, এবং এইখান থেকে আসলে স্থায়ী টিস্যু গুলো তৈরি হয়। এটা শেষ। তাহলে আমি যদি এবার জাইলেমের কথা বলি, তাহলে জাইলেমের মধ্যে আমরা বলছিলাম, জাইলেমের মধ্যে আসলে কয়েক ধরনের কোষ থাকে। একটা ট্রাকিড, একটা ভেসেল, একটা জাইলেম প্যারেনকাইমাম। তাহলে খুব সহজ কথা, ট্রাকিড আসলে কেমন হবে? ট্রাকিড আসলে কি হবে? এইরকম, এইরকম লম্বা হবে। ট্রাকিড আসলে এরকম লম্বা। এই যে ট্রাকিড হবে, এই ট্রাকিডের মধ্যে, আমি ট্রাকিডের মধ্যে এইখানে সেলের বিভিন্ন জায়গা দিলাম। এই ট্রাকিড কোষগুলো আসলে কেমন হয়? ট্রাকিড কোষগুলো অনেক লম্বা হবে। এর প্রান্ত দেখো তো, এই প্রান্ত সরু একদম চিকন হয়ে সূচালো হয়ে গেছে, এই প্রান্ত সরু একদম সূচালো হয়ে চিকন হয়ে গেছে। এবং এর প্রাচীর যে আছে, এই প্রাচীর, যেহেতু এটা উদ্ভিদ কোষ, তো অবশ্যই এর মধ্যে, প্রাচীরের মধ্যে সেলুলোজ তো থাকবে, এটা কমন। এর প্রাচীরের সেলুলোজের সাথে সাথে লিগনিন গুলো জমা হয়ে যাবে। আর সেলুলোজ নিজে একটা কার্বোহাইড্রেট, এবং লিগনিনও একটা কার্বোহাইড্রেট। এক সেলুলোজই মোটামুটি যেই লেভেল রাখে, লিগনিন এসে তারে আরো বেশি পুরু করে দেয়। তার আমরা বলতে পারি যে লিগনিন এসে এই ট্রাকিক কোষটাকে খুব বেশি এখানে পুরু করে দিবে। এই যে এইগুলো সব পুরু করে দিবে, এই ট্রাকিক কোষটা এগুলো সব পুরু করে দিবে। তা আমরা বলতে পারি এর প্রাচীরে একদম লিগনিন জমা হয়ে, তারপরে এগুলো একবারে পুরু হয়ে যায়, একদম প্রাচীর সবগুলো পুরু হয়ে যায়। তাহলে যদি পুরু হয়ে যায়, তাহলে দেখা যাবে যে এর ভিতরে যে ছোট ছোট ফাঁকা জায়গাও থাকে, সেগুলো কি হয়ে যাবে? পুরু হয়ে যাবে, সেগুলো একদম বন্ধ হয়ে যাবে। তাহলে বন্ধ হয়ে যাইলে কি হবে? বন্ধ হয়ে গেলে তো শেষ। তা এদের মধ্যে যে প্রাচীরে যে একেবারে সুন্দর মতো কি হয়ে যাবে, এই প্রাচীর পুরু হয়ে যাবে, পুরু হয়ে গিয়ে এর ভেতরে যত গহ্বর আছে, সবগুলো গহ্বর মানে ছোট ছোট যত গহ্বর আছে, সবগুলো গহ্বর এখানে বন্ধ হয়ে যাবে। গহ্বর বন্ধ হয়ে গেল, গহ্বর মানে কি? ছোট খালি জায়গা। ওর ভিতরে যে ছোট খালি জায়গা আছে, এটা পুরু হয়ে থাকার ফলে ধরো সবকিছু গহ্বর বন্ধ হয়ে গেলেও, এর ফলে দেখা যাবে যে পানি চলাচল তো করতে পারবে না। তাহলে পানি চলাচল কিভাবে করবে? পানি চলাচল করবে হলো, প্রাকৃত যদি এইটা একটা প্রাকৃত হয়, তার পাশে যে আরেকটা প্রাকৃত হয়, তার পাশে যদি আরেকটা প্রাকৃত হয়, আমি এবারে কিভাবে দেখাবো? এটা তো আমি পাশাপাশি এইরকম, এটা একটা প্রাকৃত হলো, এটা একটা প্রাকৃত হলো, এটা একটা প্রাকৃত হলো, এটা একটা প্রাকৃত হলো, বুঝছো? এইভাবে এইভাবে ট্রাকিট 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 একভাবে মিলে 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 এদের মধ্যে যে পাশে পাশে কি থাকবে? এরকম জোড়া কূপ থাকবে। এই জোড়া কূপের মাধ্যমে একটা এই সেল থেকে এই সেলে, এই সেল থেকে এই সেলে, এই সেল থেকে এই সেলে, এইভাবে এক সেল থেকে আরেক সেলে, এক সেল থেকে আরেক সেলে, এইভাবে পানিগুলো মাধ্যম হয়ে আস্তে 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 এক সেল থেকে আরেক সেল হয়ে এইভাবে চলে যাবে। সহজ কথায় বললে, আমি যদি এবার এইটা এইভাবে দেখাই, এইখানে এটা পুরো হয়ে গেছে, গহ্বর বন্ধ হয়ে গেছে, ধরো এটা ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গা, আবার এইটা একটা ট্রাকিড। তাহলে এই ট্রাকিড, এই দুইটা, এই যে এখান থেকে পানি চলাচল করবে। তোমরা শুধু এই ধারণাটা মনে রাখো। তাহলে আমরা বলবো যে এই অভ্যন্তর, এই যে প্রাচীরগুলো যদি পুরো হয়ে যায়, তাহলে কিভাবে এক সেল থেকে আরেক সেলে যাবে? এটাই তো সমস্যা। কিন্তু এদের মধ্যে কি থাকবে? এরকম জোড়া কূপ থাকবে। ওই জোড়া কূপ দিয়ে আসলে একজন থেকে আরেকজনের মধ্যে পানিগুলো চলে যাবে, পাশাপাশি জোড়া কূপ দিয়ে পানি চলে যাবে। তাই জিজ্ঞেস যদি করে কখনো প্রাকীট, প্রাকীট কি, যদি কখনো প্রশ্ন করে পেয়ার পিটস বা জোড়া কূপ পাওয়া যায় কোনটার মধ্যে, তখন কিন্তু তোমাদের বলতে হবে প্রাকীটের মধ্যে জোড়া কূপ বা পেয়ার পিটস পাওয়া যায়। এটা ভালো করে মনে রাখতে হবে। এটা যদি হয় একটা জাইলেম, এটা যদি হয় একটা জাইলেম, তাহলে এইখানে পাশাপাশি কি থাকবে? জোড়া কূপ থাকবে। এই জোড়া কূপের মধ্যে দিয়ে পানি টুকটুক করে এখান থেকে উঠে চলে যাবে। বুঝতে পারছো? মানে বুঝে উঠতে পারবে সে কি না কাম করে।
এখন দেখো, এরপর আসলো কি প্রাচীরের ক্ষেত্রে গেল। এখন দেখো তাহলে জোড়াকূপের মাধ্যমে যে প্রাচীরের পুরুত্ব, এগুলো এদের প্রাচীর যেগুলো থাকবে এই প্রাচীরের পুরুত্ব বিভিন্ন ধরনের হইতে পারে। এই প্রাচীরগুলো বিভিন্ন বলয় আকার হতে পারে, একদম বলয়, এক বলয় থাকবে এরকম প্রাচীরের পুরুত্ব বলয়। এগুলো তোমাদের এত কষ্ট করে শোনার দরকার নাই, তোমরা জাস্ট এমনি জানো যে প্রাচীরের পুরুত্ব গুলো কেমন হবে। বিভিন্ন বলয় আকার হবে, সাপের মতো হবে, একদম সর্পিল আকার। এটা যেমন একটা একেবারে বাঁকা হয়ে এইভাবে এগিয়ে গেছে, তাহলে এগুলো এরকম হতে পারে, প্রাকৃত গুলো এরকম হতে পারে। তাহলে প্রাকৃতের প্রাচীর যেরকম হবে, প্রাকৃত দেখতেও এরকম হবে। কারণ প্রাকৃতের প্রাচীর যদি এরকম সর্পিল আকার হয়, তাহলে আমরা বলতে পারবো এগুলো সাপের মতো তৈরি হয়ে যাবে, এরকম সাপের মতো দেখতে হবে। প্রাকৃত প্রাকৃত যদি বলয়ের মতো হয়, তাহলে এটা এটা দেখতে কেমন দেখা যাবে? এটা বলয়ের মতো দেখা যাবে। এরপরে সোপান আকার। এরপরে যদি এটা দেখতে কেমন দেখা যায়, একদম এরকম যদি সোপান থাকে, তাহলে এগুলো দেখতে যেরকম থাকে এটা সোপান আকার হবে। এরপর আসলো কি, এরপর আসলো হলো এগুলো জালিকাকারও হবে। জালের মতো ছড়ায় থাকবে, জালের মতো প্রাকৃত গুলো এরকম জালের মতো ছড়ায় থাকতে পারে, একটা সাথে এরকম জালের মতো ছড়ায় থাকতে পারে। তো আমরা এইগুলো যাই বলি, এগুলো আমাদের একটাও অত বেশি মনে রাখার দরকার নেই, শুধুমাত্র এইটুকু এখান থেকে ধারণা নিবা। যে ধারণাটা কি, ধারণাটা হলো যে প্রাকৃত গুলো প্রাচীরের পুরুত্ব যেমন হয়, প্রাকৃত গুলো তেমনই দেখতে হয়। বলয় আকার, সর্পিল আকার, সোপান আকার, জালিক আকার, কিংবা দেখা যাবে কূপের মতো দেখতে, এক একটা কূপের মতো দেখতে। এখানে এইটুকু পর্যন্ত জেনে রাখো, এটা নিয়ে আসলে ইটস নট এ বিগ ডিল। এর পাশে ফার্ন বর্গ যেটা থাকবে, ফার্ন বর্গ, ফার্ন আছে, কিছু ফার্ন বর্গ আছে। আমি তোমাদের দেখেন যখন দেখাইছি ব্রাকিওফাইটা উদ্ভিদ, ব্রাকিওফাইটা, এরপরে এর আগে ছিল ব্রায়োফাইটা। তো ব্রায়োফাইটা এবং ব্রাকিওফাইটার মধ্যে ব্রায়ো বলছিলাম মশ, আর বাকিটা হলো ফার্ন বর্গ। মানে ব্রাকিওফাইটা যারা আছে তাদের মধ্যে সর্বপ্রথম যদি বলি ফার্ন আছে, ফার্ন বর্গ আছে। ফার্নের পরে যারা একটু উন্নত, তাদেরকে বলা হয় হলো নগ্নবীজী। নগ্নবীজী তাহলে কি বললাম, পার্ল, পার্লের পরে আছে নগ্নবীজী, নগ্নবীজির পরে আছে আবৃতবীজী। মানে আমি যদি উদ্ভিদের ক্লাসিফিকেশন করে বলি, উদ্ভিদ গুলো কি হয়, একদম প্রথমে হয় ব্রায়োফাইটা, এই ব্রায়োফাইটা, তারপরে ব্রায়োফাইটা থেকে একটু উন্নত ধরো এখানে ফার্ন বর্গীয় উদ্ভিদ, পার্ণবর্গীয় উদ্ভিদ। এই পার্ণবর্গীয় উদ্ভিদের পরে আরেকটু উন্নত হলো কারা, আরেকটু উন্নত নগ্নবীজী উদ্ভিদ। এই নগ্নবীজী উদ্ভিদের পরে আরেকটু উন্নত কারা, আবৃতবীজী উদ্ভিদ। তাহলে আবৃতবীজী উদ্ভিদ হলো সবচেয়ে উন্নত। বুঝতে পারছো? তাহলে এই উন্নতের ক্ষেত্রে আমি যখন ব্রায়োফাইটার কথা বলছি, ব্রায়োফাইটার আরেকটা নাম হলো, এর মধ্যে কি থাকে না, এর মধ্যে ট্রাকিয়ার মতো শ্বাসনালীর মতো করে এরকম জাইলেমের এরকম জটিল কিছুটা থাকে না ব্রায়োফাইটার ক্ষেত্রে। কিন্তু বাকি এদের ক্ষেত্রে ব্রায়োফাইটা ছাড়া যে ফার্ন আছে, নগ্নবীজী আছে, আবৃতবীজী আছে, এদের ক্ষেত্রে কিন্তু ট্রাকিওফাইটা থাকে। এদের ক্ষেত্রে কিন্তু ট্রাকিওফাইটা, মানে এদেরকে বলা হয় ট্রাকিওফাইটা, কারণ কি এদের মধ্যে ট্রাকিড থাকে। ট্রাকিড থাকে, ট্রাকিড কোনটা কার অংশ, এদের মধ্যে যে পরিবহন তন্ত্র থাকে, তার এই জাইলেম যেটা আছে, পরিবহন তন্ত্র যেটা পানি তোলার জন্য দেয়, সেই জাইলেমের মধ্যে কি থাকবে, সেই জাইলেমের মধ্যে যে একটা অংশ আছে, জাইলেম তো চার ধরনের কোষ দিয়ে তৈরি, তাহলে তার মধ্যে যে ট্রাকিডটা আছে, সেই ট্রাকিড এদের মধ্যে পাওয়া যাবে। এই জন্য বলা হয়ে থাকে ফার্ন বর্গ, নগ্নবীজী উদ্ভিদ, আবৃতবীজী উদ্ভিদে কি পাওয়া যায়, উদ্ভিদের প্রাথমিক ও গৌণ জাইলেম কলায় ট্রাকিড দেখা যায়। মানে শুরু থেকেই প্রাকৃত দেখা যাবে। এইটা মনে রাখার সবচেয়ে সহজ উপায় হলো কি, এটা মনে রাখার সবচেয়ে সহজ উপায় হলো প্রথম অধ্যায়। প্রথম অধ্যায়ে আমি দুই ধরনের পড়ানো করাইছিলাম, যে উদ্ভিদ যদি শ্রেণীকরণ করো, তাহলে উদ্ভিদ কিন্তু দুই প্রকার, একটা ট্রাকিওফাইটা আর একটা হলো ব্রায়োফাইটা। ব্রায়োফাইটার মধ্যে, এই যে ট্রাকিওফাইটার মধ্যে যেমন এরকম এই টাইপের একটা শ্বাসনালীর মতো পরিবহন তন্ত্র আছে, এদের ক্ষেত্রে কিন্তু এরকম পরিবহন তন্ত্র নাই। তাহলে ব্রায়োফাইটা বাদে ট্রাকিওফাইটার মধ্যে আমি আবার পড়াইছি ফার্ন বর্গ আছে, নগ্নবীজী আছে, আবৃতবীজী আছে। তার মানে ফার্ন বর্গ হওয়ার অর্থই হলো তার মধ্যে ট্রাকিড আছে। তারপরে নগ্নবীজী হওয়ার অর্থই হলো তার মধ্যে ট্রাকিড আছে। এবং আরেকটা হলো কি, আরেকটা হলো আবৃতবীজী উদ্ভিদ, তার মধ্যে ট্রাকিড আছে। এই তিনটার মধ্যে কি আছে, ট্রাকিড আছে। তাহলে জাইলেম কণার মধ্যে, জাইলেমের মধ্যে যদি হিসাব করি, তাহলে জাইলেমের যে ট্রাকিডটা থাকে, এই ট্রাকিডটা কিন্তু এই ট্রাকিওফাইটা বা ফার্ন, নগ্নবীজী, আবৃতবীজীর মধ্যে থাকবেই থাকবে। এটাই আমাদের কমন সেন্স বলে। এইটুকু বুঝছো?
কথা বলো। জি স্যার। তাহলে আশা করি এইটুকু নিয়ে সমস্যা নাই। এইবার এইবার তো বুঝতে পারতেছো, দেখছো যে আমি আগে যা পড়াইছি তার সাথে সাথে পুরোটা মিল এখন দেখছো। তুমি যদি এখানে সব মুখস্থ করতে যাও তো কিছু মনে থাকবে না, কিন্তু আগের সাথে যদি মিলিয়ে মিলিয়ে যদি এইভাবে না পড়ো তাহলে কিন্তু বিপদ আছে। তো কারণ লব্ধবীজের আবৃত্তি উদ্ভিদের এখনকার আমাদের নতুন করে বলা লাগবে যে এখানে প্রাকৃত থাকবে। আমি তো জানি এখন কেন প্রাকৃত থাকবে, কারণ ওরা ট্রাকিও পাইটা। ক্লিয়ার এটা? জি স্যার। আচ্ছা, ট্রাকিও ফাইটার ক্ষেত্রে গেলে এই ওরা কোনো কথা বলতেছে না কেন? বিজয় এবং ইরামণি, বিজয় এবং সিমরান বলো, তোমরা কি বুঝছো? জি স্যার। ইরামণি বুঝছো? সরি, সিমরান বুঝছো? আবার গেলে ইরামণি, এই সিমরান চলে গেল আবার। দেখো এখন খেয়াল করো, এরপর আসলো কি, এর একটা পায়ন বর্গ নগ্নবীজি ও আবৃত উদ্ভিদের প্রাথমিক ও গৌণ জালের তলায় প্রাকৃত দেখা যায়। কোষ রসের পরিবহন এবং অঙ্গকে দৃঢ়তা প্রদান করে। এইখানে আবার কোষ রস আবার কি বলছে? কোষ রস তো খুব সহজ কথা। এখানে কোষ রস বলতে কি বোঝানো হয় আমি দেখাইছিলাম। কোষ রসকে আমরা বলি হচ্ছে সেল স্যাপ। সেল স্যাপে কি থাকে? প্রোটিন থাকে, লিপিড থাকে, কার্বোহাইড্রেট থাকে, বিভিন্ন অ্যাসিড থাকে, তারপরে বিভিন্ন খনিজ লবণ থাকে, এইগুলো হলো, এবং সাথে তরল থাকে। ওইটাকে বলা হয় কোষ রস। এক কোষ থেকে আরেক কোষে এরকম কোষ রস পরিবহন হবে, খুব স্বাভাবিক কথা। এই কোষ রস পরিবহন হবে কিসের মাধ্যমে? কোষ রস পরিবহন হবে হলো এই যে জাইলেমের মাধ্যমে। কোষ রস পরিবহন হবে এরকম, এই জাইলেমের ফাঁকা জায়গা, এই কোষ রস পরিবহন এখান থেকে এই কোষ থেকে এই কোষে, আবার এই যদি কোষটা হয় তাহলে এইখান থেকে আবার এই দিকে ঢুকবে, আর এই কোষ থেকে এই কোষে। এইভাবে জাইলেম থেকে, এক জাইলেম কণার মধ্যে যে ট্রাকিড আছে, ট্রাকিড, এই ট্রাকিড থেকে এই ট্রাকিডে, এই ট্রাকিড থেকে এই ট্রাকিডে, এইভাবে কোষের রস পরিবহন হবে এবং অঙ্গকে দৃঢ়তা প্রদান করে। খুব সহজ কথা। এইটার মধ্যে যদি, এই অঞ্চলে যদি জাইলেম থাকে, তাহলে এইভাবে পুরো বডিটা জুড়ে, এই উদ্ভিদের পুরো বডিটা জুড়ে এইভাবে যদি জাইলেম গুলো থাকে, তাহলে সেই জাইলেম গুলো সারা দেহে যদি জড়িয়ে থাকে, তাহলে অবশ্যই তারা দেহের কাঠামো তৈরি করছে। যেহেতু তারা দেহের কাঠামো তৈরি করছে, তাহলে অবশ্যই তারা কি করবে? ওই অঙ্গটাকে দৃঢ়তা প্রদান করবে, ওই অঙ্গটাকে দৃঢ়তা প্রদান করবে। এরপরে আসলো কি, তবে কখনো কখনো এরা খাদ্য সঞ্চয়ের কাজে কি করবে? একটু হেল্প করবে। আচ্ছা, খাদ্য সঞ্চয়ের কাজে একটু হেল্প করবে। ওখানে কিভাবে? এই জাইলেম কণাগুলো যেখানে কোথায় থাকবে, এখানে দেখা যাবে যে এইটার মধ্যে দিয়ে এই পানি যাবে, পানি এবং কোষ রস যাবে। ওই কোষ রসের মধ্যে কিছু অবশ্যই খাদ্য থাকবে। সেই খাদ্যগুলোর কথা বলা হয়েছে যে এইগুলো খাদ্য সঞ্চয় করে রাখে। এই ছিল প্রাকৃতিক কথাবার্তা। তোমরা কি প্রাকৃত নিয়ে আর কোনো প্রশ্ন আছে তোমাদের? বলো। স্যার। এটা বলো, বিজয়ের প্রশ্ন নাই? না স্যার। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত যদি বুঝে থাকো। এরপরে আসলো কি ব্যাপার, এই সিমরানও চলে গেল, ওরা দুইজনে চলে গেল, ওরা দুইজন তো হলেই আছে, চার মনে হয়। আচ্ছা, সিমরান মানে নেটওয়ার্কের সমস্যা। এবার আসলে ভেসেল। ভেসেলের ক্ষেত্রে যেগুলা দেখবো, ভেসেল কি? সহজ কথায় এইরকম ভেসেল। আমি যদি তোমাদের বলি ভেসেল কি, ভেসেল হলো উম, আহ যেমন আমি আমার যে রক্ত নালিকা, ধরো এইটা আমার হলো একটা রক্ত নালিকা। এই রক্ত নালিকাকে কিন্তু আমরা বলি ব্লাড ভেসেল, ইংলিশে বলি ব্লাড ভেসেল। এটার অর্থ কি? এটার অর্থ হলো যেইটা ব্লাড ক্যারি করে, মানে বহন করে নিয়ে যায়। তাহলে আমি বলতে পারি এইখানেও যেহেতু পরিবহন টিস্যু আছে, পরিবহন টিস্যুর মধ্যে জাইলেম তো পরিবহন করে, পানি পরিবহন করে, তাই জাইলেমের মধ্যেও এক ধরনের আরেক ধরনের কি থাকে, আরেক ধরনের এইরকম পরিবহনের জন্য একজন বসে থাকে। সেই পরিবহনের জন্য ওই যে কোষটা আছে, সেই কোষটাকে বলা হয় ভেসেল। তাহলে ট্রাকিড গেল, এখন আরেক ধরনের কোষ আছে, সেটার নাম হবে ভেসেল। এই যে ভেসেল গুলো থাকে, এই ভেসেল গুলো সম্বন্ধে আমরা বলবো
এগুলো দেখতে কেমন? ভেসেল গুলো আসলে দেখতে হলো চোঙের মতো। ভেসেল গুলো দেখতে হলো চোঙের মতো। মুড়ি খাইলে এই যে চোঙ যেটা, সেই ভেসেল গুলো দেখতে হবে খাটো চোঙের মতো। কোষগুলো একটার মাথায় দেখো, একটা এই কোষের মাথায় আরেকটা কোষ দিতে হবে, এই কোষের মাথায় আরেকটা কোষ দিতে হবে, এই কোষের মাথায় আরেকটা কোষ দিতে হবে। এইভাবে এক কোষের মাথায় কি হবে, আরেক কোষ এইভাবে সজ্জিত হইতে থাকবে। এইভাবেই আসলে কি হবে, এইভাবেই আসলে একটা থেকে আরেকটা এইভাবে লম্বা হয়ে যুক্ত হবে পুরো দেহের মধ্যে। এদের মধ্যে দেখা যাবে যে, এদের দেখো, এই প্রাচীর, এই প্রাচীর এখন এক কোষের সাথে আরেক কোষ যদি এইভাবে যুক্ত হয়, কিন্তু এই জায়গাটা যদি বন্ধ থাকে, তাহলে তো আর কোনো লাভ নাই। ভেতর থেকে উঠে আর এইভাবে উঠে 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 তো যাইতে পারবে না। তাই আমরা বলতে পারি এদের ক্ষেত্রে কি হবে, একটার মাথা আরেকটার পা, একটার মাথা আরেকটার পা, এইভাবে যদি বলি, একটার মাথা একটার পা এইভাবে আস্তে আস্তে করে লম্বা হয়ে নলের মতো সৃষ্টি করছে। তো কিন্তু এই যে প্রাচীর, এইগুলো গলে যায়, এই প্রাচীর এই অংশ গলে যায়, এটার এই অংশ গলে যায়, এটার এই অংশ গলে যায়, এটার এই অংশ গলে যায়। এইভাবে গলে 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 এরপরে গিয়ে একটা দীর্ঘ নলের মতো তৈরি হয়। তখন দেখা যায় যে এটা একটা পুরো নল। আগে তো ধরো এইখানে এইটা যদি সেলের অংশ হয়, এটা যে আরেকটা সেলের অংশ হয়, এটা যে আরেকটা সেলের অংশ, মানে ভেসেল, এটা একটা ভেসেল, এটা একটা ভেসেল, এটা একটা ভেসেল, এটা একটা ভেসেল। এই ভেসেলটার মধ্যে সব ঠিক আছে, এগুলো সব ঠিকঠাক, কিন্তু এই জায়গাটা গলে যাবে, এই জায়গাটা গলে যাবে, এই জায়গাটা গলে যাবে। এইভাবে গলে গেলে তাহলে আলটিমেটলি কি থাকবে, আলটিমেটলি দেখা যাবে যে একদম এরকম একটা নল তৈরি হবে। এই নলটাই হলো একটা ভেসেল। এটা কি বলবো আমরা, ভেসেল নল। এর ফলে কোষ রস এইভাবে আস্তে 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 কোষ রস, কোষের রসগুলো একটার সাথে একটা, একটার সাথে একটা, এইভাবে একটা, এই যে এখান থেকে কোষ রস এখানে উঠলো, এখান থেকে কোষ রস এখানে উঠলো, এখান থেকে কোষ রস এখানে উঠলো। কোষরস বলতে এখানে এটা বোঝাইছি যে এখান থেকে পানি এদিকে গেল, এখান থেকে পানির সাথে খনিজ সহ এদিকে গেল, এখান থেকে পানির সাথে খনিজ সহ এদিকে গেল, এখান থেকে পানির সাথে খনিজ সহ হয়ে গেল। এইভাবে এইভাবে শেষ পর্যন্ত পাতা পর্যন্ত পৌঁছে যাইতে পারে। এইভাবে আসলে কি হবে, এইভাবে আসলে কোষ রস পরিবহন হবে। মানে পানিও যাবে, তার সাথে সাথে খনিজ পদার্থও যাবে। প্রাথমিক অবস্থা যখন থাকে, এই যে এগুলো যখন একদম প্রাথমিক অবস্থায় যখন এরা থাকবে, তখন এদের ক্ষেত্রে দেখা যাবে যে এরাও প্রোটোপ্লাজমে ভরা, একদম প্রাথমিক অবস্থায় এরা প্রোটোপ্লাজমে ভরা থাকবে। তার মানে এরা একেবারেই অ্যাক্টিভ থাকবে এবং এরা জীবিত থাকবে। কিন্তু যখন আস্তে 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 এরা যখন একটু ম্যাচিউর হবে, তখন এদের ক্ষেত্রে দেখা যাবে এরা পরিণত হয়ে মৃত হয়ে গেছে এবং প্রোটোপ্লাজম বিহীন হবে। তো এইটা মোস্ট ইম্পর্টেন্ট কথা। পরিণত ভেসেল কেমন হয়? পরিণত ভেসেল প্রোটোপ্লাজম বিহীন হয়। পরিণত ভেসেল যদি প্রোটোপ্লাজম বিহীন হয়, তাহলে সে একটা, এইটা কি, ইট ইজ নাথিং বাট এ পাইপ। ইট ইজ নাথিং বাট এ পাইপ। এটা একটা পাইপ ছাড়া আর কিছুই থাকে না। পাইপের প্রাচীরকে, পাইপের প্রাচীর কোষ প্রাচীর হিসেবে কাজ করবে। আর এইটা দিয়ে সুন্দর মতো কোষ রসগুলো উঠে 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 সামনের দিকে উপরের দিকে চলে যাবে। ফলে ভেসেলের প্রাচীর প্রাচীরের মতো বিভিন্ন রূপে ওটা পুরো হবে। খুব সহজ কথা, কারণ এর ভিতরেও কি থাকবে না, এর ভিতরে প্রোটোপ্লাজম থাকবে না। তাহলে এগুলো সেম, এই যে প্রাকৃত যেমন আকৃতি বলছি, সোপানাকার, সর্পিলাকার, বলয়াকার, রূপান্তরিত, এগুলো দেখতে এরকম হবে। ভেসেল সাধারণত এইটা অত বেশি, একটা ভেসেল যদি ভেসেল বলি, এগুলো কয়েক সেন্টিমিটার লম্বা হয়। একটা কোষের জন্য, এই কোষগুলোর জন্য কয়েক সেন্টিমিটার কিন্তু অনেক। তাহলে এই কয়েক সেন্টিমিটার লম্বা হয়। ওই বৃক্ষ যে সমস্ত গাছ থাকবে, যেগুলো বৃক্ষ একদম গাছ দিয়ে বড়, এই বৃক্ষ বা আরোহী উদ্ভিদ, আরোহী উদ্ভিদ কোনটা, বৃক্ষ। বৃক্ষ যদি বলি, এইটা যেগুলো আমরা দেখবো কাঠ দিয়ে কাঠ হবে, সেটা হবে বৃক্ষ। এরপরে আরোহী উদ্ভিদ, আরোহী, আরোহী শব্দ মানে অ্যাসেন্ডিং, অর্থাৎ যেগুলো বে 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 উপরে উঠে, তাদেরকে বলা হয় আরোহী উদ্ভিদ। এরকম একটা উদ্ভিদের উদাহরণ যদি যদি লতার ক্ষেত্রে স্বর্ণলতা, এরকম আরো আমাদের যত ধরনের আরো উপর দিকে উঠতে থাকে, এরকম উদ্ভিদকে বলা হয় আরোহী উদ্ভিদ। তাহলে আরোহী উদ্ভিদটা অনেক লম্বা হয়, তখন তাদের ক্ষেত্রে ভেসেল গুলো, তাদের মধ্যে যে ভেসেল থাকবে, সেই ভেসেল গুলো কি হবে, অনেক লম্বা হবে। এরপরে এদের ক্ষেত্রে দেখা যাবে গুপ্তবিধি যে সমস্ত জীব আছে। গুপ্তবিধি কারা? গুপ্ত মানে হলো লুকানো। তাহলে লুকানো বলতে যাদের বীজ লুকানো, অর্থাৎ গুপ্তবিধি যেই কথা, আবৃত বিধি একই কথা।
আবৃতবীজী উদ্ভিদের ক্ষেত্রে দেখবা যে সব জায়গায় ভেসেল থাকবেই থাকবে। আবৃতবীজী উদ্ভিদের সব জায়গায় ভেসেল থাকবেই থাকবে। অর্থাৎ বড় বড় বৃক্ষ যারা ফল দিবে, আম, জাম, কাঁঠাল, এগুলো যত ফল দিবে এগুলো সবার বীজ আবৃত থাকে। তো আবৃত বীজী উদ্ভিদ বা গুপ্ত বীজী উদ্ভিদ এদের সবার ক্ষেত্রে দেখা যাবে যে এদের সবার ক্ষেত্রে এদের গায়ে অবশ্যই জাইলেম যেটা থাকবে বা পরিবহন, পানি পরিবহনের জন্য যে থাকবে, সেই জাইলেমের যে 4 ধরনের কোষ আছে, এই 4 ধরনের কোষের মধ্যে ভেসেল যেটা থাকবে, সেই ভেসেলটা অবশ্যই অবশ্যই দেখতে পাওয়া যাবে। নগ্নবীজী উদ্ভিদের মধ্যে সাধারণত কি থাকবে না, ভেসেল থাকবে না। তবে নগ্নবীজী উদ্ভিদ যেটা একেবারেই, নগ্নবীজী উদ্ভিদ যেগুলো একদমই নিম্ন শ্রেণীর, সেগুলোর মধ্যে ভেসেল পাবে না। কিন্তু নগ্নবীজী উদ্ভিদের মধ্যে যাদের বৈশিষ্ট্য একটু আবৃতবীজী উদ্ভিদের মধ্যে একটু উন্নতির দিকে গেছে, এইরকম একটা উদ্ভিদ হলো নেটাম। এটা জি দিয়ে লিখতে হয়। এই শোনা যাচ্ছে কথা? জি জি স্যার। স্যার। আমার কারেন্ট চলে গেছে এখন। এতক্ষণ কি যা বলছি তোমার বুঝছো? এই মেয়েরা কথাই বলে না। স্যার আমি মাত্র আসছি, কিছুই বুঝি নাই, ওরা বুঝছে কিনা জানি না, আমি পরে রেকর্ড দেখে নেবো স্যার। সমস্যা নেই, তুমি রেকর্ড দেখে নিয়ে রেকর্ডটা দিয়ে দিবে। এই তোমরা কথা বলো না কেন? এখনো চুপ করে আছি। বলো, কে বুঝো নাই? বলো কোন জিনিস বুঝো নাই? ভিক্টরি, ও ভিক্টরি, জি স্যার। তুমি যা যা বলছি। না স্যার। আল্লাহ, তুমি কি বুঝো নাই বলো? ও স্যার, বুঝার নেই। বলো কি বুঝো নাই? স্যার ওই নিটামে প্রাথমিক পর্যায়ের ওখান দিয়ে একটু বুঝি নাই। ও, নেটামটা নিটামটা আমি কি? বলছি, এরামনি তুমি কোন জায়গায় বুঝো নাই বলো? বুঝছি স্যার। ঠিক আছে, তাহলে আমি যেটা বললাম, আচ্ছা, ও নেটামেরটা বোঝে নাই, তার মানে আমি ভেসেলটা সম্বন্ধে 2 লাইনে আর একটা কথা বলবো। ভেসেল একটা জাইলেমেরই অংশ। ভেসেলটা দেখতে চোঙের মতো হয়। ভেসেলটা দেখতে চোঙের মতো, এটা একটা ভেসেল, এইটা একটা ভেসেল, এইটা একটা ভেসেল। এইভাবে ভেসেলের, এই ভেসেলের প্রাচীরও প্রাকৃতিক মতো পুরু হয়, কিন্তু এই জায়গাগুলো গলে যায়, এই জায়গাগুলো গলে যায়, গলে গেলে দেখা যাবে যে এই জায়গা আর এই জায়গার মধ্যে কোনো ফাঁকা জায়গা নাই। আমি সরি, ফাঁকা জায়গা তৈরি হয়েছে। এই জায়গাটা আর এই জায়গাটা গলে গেল, গলে গেলে ফাঁকা জায়গা তৈরি হলো। মানে বিষয়টা তো এরকম, দেখতে ভেসেল গুলো সব পাশাপাশি পাশাপাশি এসে আর একটা পাইপের মতো তৈরি করে ফেলছে। তাহলে পাইপের মতো তৈরি করে ফেললে সুন্দর মতো এখান দিয়ে পানি এবং কোষ্ঠ, পানি বা কোষ্ঠস যেটা বলবে, পানি না কোষ্ঠস, কারণ কোষ্ঠস মানে হলো পানিও থাকবে, তার সাথে খনিজ লবণ, সাথে অন্যান্য জিনিস থাকবে, সেগুলো পরিবহন হবে সুন্দর মতো। এই ছিল আর কি ভেসেলের কথাবার্তা। কিন্তু ভেসেল যখন সর্বপ্রথম থাকে, একদম প্রথমে, তখন প্রোটোপ্লাজমে পূর্ণ থাকে, তার মানে সে জীবিত থাকবে। কিন্তু ভেসেলটা যখনই দেখা যাচ্ছে, ভেসেলটা কি হবে, যে ভেসেলটা যখন আস্তে 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 ভেসেলের কোষগুলো বড় হয়ে থাকবে, পূর্ণ হয়ে থাকবে, তখন তার প্রোটোপ্লাজম কিন্তু মরে যাবে। তাহলে এই ভেসেল কি থাকবে? ভেসেল একেবারে কি কি বলতো, একদম এখানে শুধু কোষ প্রাচীর ছাড়া আর কিছুই না। অর্থাৎ ভেসেল একটা পাইপের মতো থাকবে। এই পাইপের মতো থাকার ফলে দেখা যাবে যে সে সুন্দর মতো একদম একটা পানির পাইপের মতো কাজ করবে। অর্থাৎ বা গাছের গোড়া দিয়ে পানিটা একদম সারা দেহে ছড়িয়ে দিতে পারবে। ভেসেলের যে কোষগুলো থাকে, এই কোষগুলো অনেক লম্বা লম্বা হয়। তবে যেই সব গাছগুলো অনেক বড় এবং যেগুলো লতা বেয়ে 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 আরোহী একদম উপরের দিকে উঠে, সেই সব জায়গার ভেসেল গুলো আরেকটু বেশি লম্বা হয়। আর সিম্পল যেই ভেসেল গুলো থাকবে একদম স্বাভাবিক উচ্চতার, সেইগুলো যতটুকু লম্বা হবে, বড় বড় আরোহী গাছগুলোর ক্ষেত্রে লম্বা বেশি হবে। এরপরে ভেসেলের ক্ষেত্রে আরেকটা বিষয় দেখলাম, যে সেখানে আমরা জানি আবৃতবীজী উদ্ভিদ, আবৃতবীজী উদ্ভিদ মানে সবচেয়ে উন্নত উদ্ভিদ। সবচেয়ে উন্নত উদ্ভিদের মধ্যে ভেসেল একদম তার সারা দেহেই থাকবে। কিন্তু তাহলে আবৃতবীজী উদ্ভিদের আগে তো আরেকজন আছে, তার নাম নগ্নবীজী উদ্ভিদ।
নগ্নবীজি উদ্ভিদ তো অত উন্নত না আবৃতবীজির থেকে। তাও আবৃতবীজি উদ্ভিদের মতো নগ্নবীজি উদ্ভিদের মধ্যেও ভেসেল থাকতে পারে। তবে কাদের? যাদের নগ্নবীজি উদ্ভিদের মধ্যে যারা মোটামুটি আবৃতবীজি উদ্ভিদের কাছাকাছি বৈশিষ্ট্যের আছে, অর্থাৎ একটু উন্নত, নগ্নবীজির মধ্যেই উন্নত। মনে রাখবা, নগ্নবীজির মধ্যে উন্নত বলতে এটা বোঝানো হয় নগ্নবীজি থেকে যে উন্নত তার কাছাকাছি বৈশিষ্ট্যের উদ্ভিদগুলাকে বলা হয়। তাই এরকম একটা উদ্ভিদ হলো নগ্নবীজির মধ্যে নেটাম। এই নেটাম কি করে? এই নেটামের মধ্যে কি দেখা যায়? নেটামের শরীরের মধ্যেও ভেসেল থাকে। এবং এমন ভেসেল থাকে একদম একেবারে যে পিওর এইরকম ভেসেল থাকবে এরকম না, আরো মোটামুটি লেভেলের প্রাথমিক পর্যায়ে কিছু ভেসেল দেখতে পাওয়া যাবে। পানি এবং খনিজ লবণ, তার মানে কোষ রস পরিবহন করবে ভেসেল দিয়ে। তাহলে ভেসেল আসলে কি পরিবহন করবে? ভেসেল হলো কোষ রস পরিবহন করবে। এই কোষ রসের মধ্যে কি থাকবে স্যার? পানি থাকবে, খনিজ লবণ থাকবে। আর যেহেতু ভেসেলও সারা দেহে থাকে, এই গাছটার ভেসেল যদি সারা দেহে থাকে, এই যে গাছটা যদি এরকম হয়, গাছটার এই যে এই গাছটার মধ্যে যদি ভেসেল সারা দেহে থাকে, এর কথার অর্থ হলো এই কিন্তু এই গাছটা দৃঢ়তা প্রদান করে দিবে। একদম গাছটা শক্ত হয়ে দাঁড়ানোর মতো একটা কাঠামো দিয়ে দিবে। তাই আমরা বলতে পারি এই গাছের কি দিবে? ও গাছের দৃঢ়তা প্রদান করতে দিবে। অর্থাৎ ভেসেলের কাজ হলো কোষ রস বা পানি এবং খনিজ লবণ পরিবহন করা, সাথে গাছের দৃঢ়তা প্রদান করা, গাছকে শক্ত হয়ে দাঁড়ানোর মতো সুযোগ দিবে। এই তোমরা বুঝছো এইটুকু? জি স্যার। জি। এখন কি মুখস্থ করতে কষ্ট হবে? বলো, মানে এখন কি পড়ে একদম মাথায় ধরে রাখতে কষ্ট হবে, না এখন অন্তত পারবা তোমরা সবাই এগুলো? পারছে নাকি এখন নতুন নতুন লাগতেছে? পারবো। স্যার এখন এমনিতেই পড়া থাকবে, মুখস্থ দরকার নেই। ঠিক আছে। তাহলে এখন এই যে বুঝে বুঝে পড়ছো না, এগুলা মনে হবে যে কি ভাই বায়োলজি এত সোজা সোজা কেন, বায়োলজি এরকম কেন। এইগুলো সিরিয়ালটা আবার বায়োলজি পড়তে হবে এবং সিরিয়াল মুখস্থ করতে হবে। সিরিয়াল মানে হলো সিরিয়ালি তোমাকে যা যা শেখানো হয় সেটা যদি ধরে ফেলতে পারো তোমার কাছে এটা সহজ মনে হবে। এরপরে আসতে হলো জাইলেম প্যারেনকাইমা। জাইলেম প্যারেনকাইমা কি স্যার? প্যারেনকাইমা খুব সহজ কথা। প্যারেনকাইমা যেহেতু আমরা শিখে ফেলছি, সরল টিস্যু সে থাকে, তার ভিতরে আমরা দেখলাম যে কি কি নিয়ে গঠিত হয়। এই জাইলেম প্যারেনকাইমার যে অবস্থা, এইখানে সরি, প্যারেনকাইমা সরল টিস্যুর যা অবস্থা সেইটা যদি, সেই প্যারেনকাইমা গুলো যদি একেবারে পানি পরিবহনে ভূমিকা রাখে, তাহলে মানে জাইলেম টিস্যু, জাইলেম তো টিস্যু, সেটা জটিল টিস্যু, তাহলে তার মধ্যে ধরে নাও এইটা ভেসেল, এইটা তার ট্রাকিড, এইটা তার হলো জাইলেম প্যারেনকাইমা, আর এটা ধরো জাইলেম ফাইবার। তার মানে সে এইরকম জিনিস নিয়ে তৈরি হলো। তাহলে আমরা ভেসেলটাও পড়ে ফেললাম, ট্রাকিডটাও পড়ে ফেললাম, এখন আমরা প্যারেনকাইমা নিয়ে কথা বলবো। তার মানে জাইলেম টিস্যুর মধ্যে, টিস্যু মানে কি, তার মধ্যে অনেক কোষ থাকবে। তাহলে কোষ থাকার মধ্যে 4 ধরনের কোষ থাকবে। তার মধ্যে এক ধরনের কোষ হবে জাইলেম প্যারেনকাইমা। আমি জাইলেম বলবো না, আমি বলবো প্যারেনকাইমা। তাহলে প্যারেনকাইমা কোথায় থাকে? জাইলেমে থাকে, তাই আমরা বলবো জাইলেম প্যারেনকাইমা। এই জাইলেম প্যারেনকাইমা গুলো কোথায় থাকবে? এই জাইলেম প্যারেনকাইমা গুলো কোথায় থাকবে? এই জাইলেম প্যারেনকাইমা গুলো হলো জাইলেমের মধ্যে থাকবে। যেই প্যারেনকাইমা বা যে সরল টিস্যু গুলো জাইলেম নামক জটিল টিস্যু গঠনে অংশ নেয়, তাদেরকে বলা হয় জাইলেম প্যারেনকাইমা। এদেরকে আমরা অন্য নাম বলতে পারি উড বা কাঠ প্যারেনকাইমা। এরা এই যে আমরা যে কাষ্ঠল উদ্ভিদ দেখি কাঠ তৈরি হয়, এই যে এটা যে কাঠ তৈরি হয়, এই কাঠটা, এই যে আমরা তো বলি কাঠ, কাঠ গাছের কাঠ, ওই গাছের কাঠ তৈরির জন্য কিন্তু এইরকম প্যারেনকাইমা দায়ী। হ্যাঁ, জাইলেম প্যারেনকাইমা দায়ী। তাই আমরা বলতে পারবো এদেরকে উড প্যারেনকাইমা বলে। জাইলেম টিস্যু কিন্তু, এই টিস্যু গুলা কিন্তু কাঠ তৈরিতে হেল্প করে। তাহলে আমরা বলতে পারি জাইলেম মানে হলো, জাইলেমের জন্য আমরা লিখবো কাঠ, এবং প্যারেনকাইমা তো প্যারেনকামা। তাই আমি এটা বলতে পারি জাইলেম প্যারেনকাইমার অপর নাম হলো উড প্যারেনকাইমা। উড কেন স্যার? উড হলো ওই যে কাষ্ঠল উদ্ভিদ, কাষ্ঠল মানে কাঠ তৈরি করবে। এই জটিল টিস্যুগুলো, জাইলেম এই জটিল টিস্যুগুলো সারা দেহে জুড়ে থাকে, তো ফলে এগুলো কাঠ তৈরিতে সহায়তা করে। তাহলে আমরা একটা গাছের কাঠ পাই, কিন্তু তার মধ্যে জাইলেম কিন্তু দায়ী। ওকে, তো শোনা যাচ্ছে কথা? আবার গেল, শুনতেছ? জি স্যার।
আমার এই যে কারেন্ট কিন্তু আজকে খুব ঝামেলা করতেছে, কারেন্ট আসে যায় আসে যায় আসে যায়। তো জাইলেম প্যারেনকাইমা পর্যন্ত বল। কারেন্টের মনে আছে রং নাই। হ্যাঁ, মনে হচ্ছে রং লাগছে, কারেন্টের মনে যায় আসে যায় আসে। তো এখন যে জাইলেম প্যারেনকাইমা বললাম, এই জাইলেম প্যারেনকাইমা বা উড প্যারেনকাইমা, এদের প্রাচীর হয় কি, এদের প্রাচীর হয় পাতলা। এদের প্রাচীর একদম পাতলা থাকবে, ওকে। পাতলা হইতে পারে, আবার পুরো হয়ে যেতে পারে। জাইলেমের প্রাচীর পাতলাও হইতে পারে, পুরো হইতে পারে। মানে জাইলেম প্যারেনকাইমার যে প্রাচীর গুলো থাকবে পাতলা হইতে পারে, পুরো হইতে পারে। পাতলা যখন হয়, যেহেতু প্যারেনকাইমা, তাহলে তো আমরা জানি যে পাতলা হবে। কিন্তু যদি লিগনিন থাকে, তাহলে সে আস্তে কি হয়ে যাবে, সে পুরো হয়ে যাবে। ঠিক, তো প্যারেনকাইমা কোষের মধ্যে আমরা যখন প্যারেনকাইমা পড়ছিলাম, তখন বলছিলাম এরা পাতলা প্রাচীরযুক্ত। কিন্তু যখন জাইলেমের মধ্যে আসবে, তা সে কিন্তু কি হতে পারে, পাতলাও থাকতে পারে, সে পুরো থাকতে পারে। তাহলে এখন প্রশ্ন হলো, স্যার এই জাইলেম প্যারেনকাইমা যদি বলেন, তাহলে জাইলেম প্যারেনকাইমার মধ্যে পাতলা কখন হয়, পুরু কখন হয়? পাতলা কখন হয়, পুরু কখন হয়? পাতলা হবে কখন? পাতলা হবে হলো যখন একদম প্রাথমিক অবস্থায়, যখন একদম প্রাথমিক অবস্থায় জাইলেমটা থাকবে। মানে জাইলেমের একদম শুরুর অবস্থা যখন থাকবে, সে এখনো বড় হইতেছে না, এই মোমেন্টে তার কি হবে, এই মোমেন্টে তার কোষগুলো পাতলা থাকবে। কিন্তু যখন আস্তে 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 প্রাইমারি, মানে প্রাইমারি জাইলেম যেটা থাকবে, ওই প্রাইমারি থেকে যখন তার আস্তে আস্তে বৃদ্ধি হবে ওই জাইলেম গুলো, সেই জাইলেম গুলো, প্রাচীর গুলো তখন লিগনিন জমে 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 পুরু হবে। মানে এই জাইলেম বলতে কাদের ক্ষেত্রে কথা এখন বলতেছি, প্যারেনকাইমা। জাইলেমের মধ্যে যে প্যারেনকাইমা কোষগুলো থাকে, একদম প্রাথমিক অবস্থায় যে জাইলেম থাকে, সেই জাইলেমের মধ্যে এটা তো পাতলা থাকে, এটা পুরু থাকে না। কিন্তু যখন গৌণ জাইলেম তৈরি হয়, মানে জাইলেমটা আস্তে আস্তে বয়স হইতে থাকে, তখন এখানে লিগনিন জমে জমে, প্যারেনকাইমার এখানে লিগনিন জমে জমে এই লিগনিন, এই প্যারেনকাইমা বা জাইলেম প্যারেনকাইমাটা, প্রাচীরটা একটু পুরু হইতে থাকে। তাই আমি বলতে পারি এটা হলো গৌণ জাইলেমের প্যারেনকাইমা, এটা হলো প্রাথমিক জাইলেমের প্যারেনকাইমা। এইটুকু ছিল আর কি। তাইলে এটা বললাম, তাহলে এর উপর এর কাজ কি, এর কাজ হলো ও কিছু খাদ্য সঞ্চয় করতে পারবে, আর সারাক্ষণ পানি পরিবহন করবে। কারণ জাইলেমের মূল কাজই হলো ও পানি পরিবহন করবে, ও পানি পরিবহন করবে। ও